নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, বিপত্নিক। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের গল্প। গল্পের নাম বিপত্নিক, লেখক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়। কার্তিকের কুয়াশাচ্ছন্ন প্রভাত। ঘুম ভেঙে আমি প্রকাণ্ড একটা হাই তুললাম। কাল রাত্রে গাঢ় ঘুম হয়েছে। চোখ মেলে ঘরের সিলিংয়ে কালো কড়ি কাঠটার পাশে একটা টিকটিকিকে আবিষ্কার করে খানিকক্ষণ অলস অর্থহীন দৃষ্টিতে সেদিকে চেয়ে রইলাম। আজ রবিবার, উঠবার তাড়া নেই। আর ঘুমানো যাবে না, কিন্তু চুপচাপ আরও ঘণ্টাখানেক বিছানায় পড়ে থাকার কল্পনাতেই প্রচুর তৃপ্তি বোধ করলাম। বিছানার ডান দিকের অংশটা খালি। সবিতা সকালে কখন বিছানা ছেড়ে উঠে যায় আমি কোনোদিনই প্রায় তা জানতে পারি না। আমার ঘুম ভাঙতে ভাঙতে সবিতার বাসন মাজা শেষ হয়ে রান্না চেপে যায়। অত ভোরে কি করে যে মানুষ ওঠে? ভোরবেলায় বিছানায় শুয়ে থাকার আরামটুকু থেকে প্রত্যেকদিন নিজেকে বঞ্চিত করেও সবিতাকে বেশ খুশিই দেখতে পাই। মুখ ধুয়ে উঠতে না উঠতেই চা জলখাবার এনে দিয়ে সে যে কথাটি বলে তাতে বোঝা যায় রাত্রির অন্ধকার কেটে যাওয়ার পর 1 মিনিট চিত হয়ে জেগে পড়ে থাকার মতো কষ্টকর ব্যাপার সবিতার মতে এ জগতে আর নেই। ডান হাতটি আলস্য ভাঙার ভঙ্গিতে বিছানার শূন্য অংশে প্রসারিত করে দিলাম। সবিতার অঙ্গের উত্তাপ উঠে গিয়ে বিছানা ঠান্ডা হয়ে আছে। হঠাৎ আমার মনে পড়ে গেল, কাল রাত্রে সবিতার সঙ্গে ঝগড়া করেছিলাম। এতক্ষণ এ কথাটা একেবারেই ভুলে গিয়েছিলাম। মনে পড়া মাত্র রৌদ্রহীন শীতল প্রভাতে সমস্ত রাত্রিব্যাপী গাঢ় নিদ্রার জেরে টেনে চলার আনন্দ এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেল। আরামে এলানো অঙ্গ প্রত্যঙ্গগুলি নিজের অজান্তেই গুটিয়ে সংকুচিত করে নিলাম। কি কটু কলহই না কাল আমরা করেছিলাম। কথাটা বিবেচনা করে দেখার সময় না নিয়ে খুব সংক্ষেপেই নিজেকে জবাব দিলাম, না, ঝগড়া বলি কলহ বলি, কাল আমি একাই সব করেছিলাম। মাঝে মাঝে ক্ষীণ করুণ প্রতিবাদ করে কাঁদা ছাড়া সবিতা তাতে আর কোনো অংশগ্রহণ করেনি। কাল আমাদের মধ্যে যে দারুণ ব্যাপার ঘটেছিল, চাপড়া চাপড়া রং চড়িয়েও তাকে দাম্পত্য কলহ কোনো মতেই বলা চলে না। সবিতাকে কাল আমি করেছিলাম শাসন। মনের মধ্যে তীব্র বিদ্বেষ নিয়ে অত্যন্ত হিংস্রভাবেই ওকে কাল আক্রমণ করেছিলাম। যা মুখে এসেছে অবাধে কাল তাই সবিতাকে বলে দিয়েছিলাম। যে বিশেষণ যত বেশি রূঢ়, যত বেশি কদর্য মনে হয়েছে তাই দিয়ে ওকে অভিহিত করে কাল আমার আনন্দ হয়েছে তত বেশি। মেয়েদের একেবারে মর্মে গিয়ে আঘাত করে মানুষের ভাষায় এমন শব্দ যত আছে তার একটিও কাল বোধহয় ব্যবহার করতে আমি বাকি রাখিনি। শেষে রাগ সামলাতে না পেরে পায়ের এক পাটি চটি জুতো ওকে আমি ছুঁড়ে মেরেছিলাম। সেখানেই ইতি। দুহাতে চোখে আঁচল চাপা দিয়ে সবিতা তখন কাঁদছিল। চটিটা সজোরে তার কান্নায় ফুলে ওঠা বুকে গিয়ে লাগলো। চোখ থেকে আঁচল সরিয়েও সবিতা তখন একবার জুতোটার দিকে একবার আমার মুখের দিকে তাকিয়েছিল। দু চোখ তার জলে ভরপুর। সবিতা কি দেখছিল বলতে পারবো না, কিন্তু তার মুখে যে ভাব আমি দেখেছিলাম এখনো আমার স্পষ্ট মনে আছে। তবু রাত্রে গাঢ় ঘুম হতে বাঁধেনি। সবিতাকে শাসন করবার জন্য না হোক, জুতো খেয়ে তার অবর্ণনীয় মুখভঙ্গি দেখবার জন্যও না হোক, যে কারণে কাল ওরকম ক্ষেপে গিয়ে স্ত্রীকে শাসন করেছিলাম, সারা রাত কণ্টক সজ্জায় তাকে জাগিয়ে রাখার পক্ষে কি তাই যথেষ্ট ছিল না? এইমাত্র মনের মধ্যে যে নিবিড় শান্তি অনুভব করেছিলাম তা স্মরণ করে অবাক হয়ে গেলাম। স্ত্রীর চরিত্রে সন্দেহ করে যে স্বামী রাত্রে স্ত্রীকে চটি জুতো ছুঁড়ে মারে, সারা রাত অঘরে ঘুমিয়ে সকালে চোখ মেলে কি করে সে আরাম বোধ করে? পৃথিবীতে শীতের আমেজ এসেছে টের পেয়ে উল্লসিত হয়ে ওঠে মন। ঘুম ভেঙেই আমার অনুতপ্ত হয়ে ওঠা উচিত ছিল। কাল বাড়াবাড়ি করেছিলাম বইকি। নিছক একটা সন্দেহের উপর অত কাণ্ড করার কোনো সমর্থনই
শান্ত মনে কথাটা ভেবে দেখতে গেলে খুঁজে বার করা যায় না। স্ত্রীকে অবশ্য মাঝে মাঝে শাসন করা ভালো, বড় পাজি জাত, কেবল আদর দিলে একেবারে মাথায় উঠে যায়, কিন্তু শাসনের যে একটা মাত্রা থাকা দরকার, এটা অস্বীকার করব কেন? সবিতাকে তো কম ভালোবাসি না। এই যে 10টা থেকে 5টা অবধি অফিসে কলম পিষে মরি, সে কার জন্য? সবিতার জন্য নয় কি? ওর ভালোর জন্যই ওকে মাঝে মাঝে শাসন করা প্রয়োজন। কাল কিছু না বলে চুপ করে থাকলে শেষ পর্যন্ত ওরই তো ক্ষতি হতো। নিজের ভালো মন্দ মানুষ সবসময় বুঝতে পারে না, বিশেষত মেয়ে মানুষ। ভুল ত্রুটি দেখিয়ে দিলে, ভুল সংশোধন করার জন্য একটু বকলে তাতে ওদেরই মঙ্গল হয়। কিন্তু অতটা না করলেই হতো। অন্তত ঘুমিয়ে পড়ার আগে সহজভাবে ওর কাছে এক গ্লাস জল টল চেয়ে নিয়ে, অথবা পা কামড়াচ্ছে বলে 2-4 মিনিট ওকে সেবা করতে দিয়ে ব্যাপারটা স্বাভাবিক স্তরে নামিয়ে আনলে কোনো ক্ষতিই ছিল না। পাশ ফিরলাম, তাকিয়ে দেখি সবিতাকে ছুঁড়ে মারা জুতোর পাটিটা কাল রাত্রে যেখানে পড়েছিল সেইখানে এখনো পড়ে আছে। মনে হলো এতক্ষণ আমার যেন সত্য সত্যই একটু অনুতাপ হচ্ছে, কিন্তু সান্ত্বনা খুঁজে নিতেও দেরি হলো না। যা হবার হয়ে গিয়েছে, হাত থেকে খসে যাওয়া ঢিল আর মুখ থেকে খসে যাওয়া কথার মতো আর ফিরবে না। দুঃখ বা অনুতাপ পড়ে লাভ নেই। শুয়ে শুয়ে আরাম করাটা আজ আর কপালে হলো না। উঠে গিয়ে সবিতাকে একটু খুশি করতে হবে। সবিতাকে একটু খুশি করবার জন্য কি পদ্ধতি অবলম্বন করব, শুয়ে শুয়ে তাই ভাবতে লাগলাম। ক্ষমা টমা চাইতে পারবো না। স্ত্রীর কাছে দুঃখ প্রকাশ, মার্জনা, ভিক্ষা এসব আমার ধাতে নেই। ভাবলেও কিরকম সংকোচ বোধ হয়, বাঁধো বাঁধো ঠেকে। কাল রাত্রের কথাটা উত্থাপন করবই না। কাল যেন সবিতাকে কিছুই বলিনি এমনই একটা অভিনয় করে যাব। প্রতিদিন যেমন চটি ফটর ফটর করে নিচে নামি, আজও তেমনি শব্দ করে নিচে নামবো। কলতলায় গলা খাকড়ে মুখ ধোবো। সারা পেয়ে উনান থেকে হাঁড়ি নামিয়ে সবিতা চায়ের কেটলি চাপিয়ে দেবে। কিন্তু মুখ ধুয়ে আজ আর দোতলায় উঠে যাব না। একেবারে রান্নাঘরে হাজির হয়ে নিজেই একটা আসন টেনে বসবো। গম্ভীর মুখে নয়, মুখখানা বেশ হাসি হাসি করে। সবিতা বিষণ্ণতা ও অভিমানে নিজেকে আচ্ছন্ন ও নির্বাক করে সামনে খাবার দিলে খেতে খেতে এ কথা বলবো সে কথা বলবো। সবিতা ভালো করে জবাব না দিলেও কিছুই যেন লক্ষ্য করিনি, এমনিভাবে নিজের কথার স্রোতকে অব্যাহত রেখে যাব। সবিতা প্রথমটা নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে, ভাববে ব্যাপারখানা কি, কাল রাতে আমাকে যে অমন করে গাল দিলে সে সেধে এসে কথা কইছে, এত কথা কইছে। তারপর একসময় সে বুঝতে পারবে তার গভীর অপরাধ স্বামী তার এবারের মতো ক্ষমা করেছে। কাল রাত্রের ব্যাপার কাল রাত্রেই চুকে গিয়েছে, আজ সকালে তার জের নেই। এটা বুঝতে পেরে সবিতাও ক্রমে ক্রমে সহজভাবে কথা বলতে আরম্ভ করবে। রাগ করে থাকবার যার উপায় নেই। রাত্রের শাসন সকালে উঠে নতুন করে আরম্ভ করলেও যার কিছু বলার ছিল না, নিজে থেকেই তাকে যেচে সহজভাবে কথা বলা, সহজভাবে চলাফেরা করার সুযোগ দেওয়ার জন্য স্বামীর প্রতি সবিতার ভক্তি জন্মে যাবে। ভাববে স্বামী আমার সদাশিব, যে অন্যায় করেছিলাম বা করতে যাচ্ছিলাম অন্য স্বামী হলে আমাকে একেবারে মেরেই ফেলতো। আমার স্বামী একটু শাসন করে ক্ষান্ত হয়েছে, শুধু তাই নয়, সকালে উঠে এমনি করে আমার মান রাখলো, আমার অভিনয়ের মর্যাদা দিল। মুখে হয়তো সবিতা কিছুই বলবে না, মেয়ে তো চাপা কম নয়, কিন্তু কৃতজ্ঞতায় তার চোখ ছলছল করবে। স্বামী প্রেমে স্বামী গর্বে তার মুখ উজ্জ্বল হয়ে উঠবে। স্বস্তি ও আনন্দ তার গৃহকর্মের সুচারু সম্পাদনায় স্পষ্ট রূপ নিয়ে ফুটে উঠবে। উঠে বসলাম। অনুতাপ মিলিয়ে গিয়ে মন খুশি খুশি হয়ে উঠেছে। কাল রাত্রে সবিতাকে তার প্রাপ্যের যতটুকু অতিরিক্ত শাসন করেছি, আজ তার 3 গুণ সোহাগ ফিরিয়ে দেব। যে সোহাগ করে, শাসনও তো সেই করে। একটির মাত্রা ছাড়িয়ে গেলে অন্যটি বেশি মাত্রায় দিলে ক্ষতিপূরণ হয়েও কিছু লাভ থাকতে কোনো বাধা নেই। সবিতার আজ লাভের কপাল। এক পাটি চটি পায়ে দিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে গিয়ে সবিতাকে ছুঁড়ে মারা চটিটা অন্য পায়ে লাগালাম। বায়ে সবিতার ড্রেসিং টেবিল, আয়নাটা কুয়াশাচ্ছন্ন ম্লান হয়ে আছে। সবিতার এই বিলাসিতার ব্যবস্থা আমি করেছি।
সবিতার বাপ যৌতুক দেয়নি। বাপের জন্মে সবিতার ড্রেসিং টেবিল দেখেছে কিনা সন্দেহ। ডাইনের আলনায় সবিতার রং বেরঙের কাপড় সাজানো, কুয়াশায় কাপড়গুলির ভালো রং খোলেনি। এসবও আমি কিনে দিয়েছি সবিতাকে। সবিতাকে ভালোবেসে কিনে দিয়েছি। সামনের বেঞ্চের উপর সবিতার বাক্স, ক্যাশ বাক্স, সুটকেস, হারমোনিয়াম। কুয়াশায় সবিতার এই সম্পত্তিগুলোকে কেমন যেন মন মরা দেখাচ্ছে। সবিতার জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকায় এগুলি কেনা। চারিদিকে সবিতার প্রতি আমার উদারতার সংখ্যাতীত প্রমাণ দেখে সবিতাকে যে অনন্য সাধারণ ভালোবাসা দিয়েছি এ বিষয়ে একেবারে নিঃসন্দেহ হয়ে আমি আরও গভীর তৃপ্তি বোধ করলাম। এতক্ষণে বুঝতে পারলাম কাল রাত্রে ধৈর্য হারিয়েছিলাম কেন। সবিতাকে ভালোবাসি বলে। সবিতার প্রতি প্রেম আমার এত তীব্র যে ঈর্ষাও সেই অনুপাতে প্রচণ্ড হয়। একটা মিথ্যা সন্দেহ পর্যন্ত তাই আমাকে খেপিয়ে দেয়। সবিতা ঘরের দরজা ভেজিয়ে দিয়ে গেছে। দরজাটি খোলা, ঘেরা বারান্দা। সেও একটি লম্বাটে ঘরের মতো। রাত্রে এই বারান্দায় দরজা বন্ধ করা হয়, কিন্তু ঘরের দরজাটি খোলাই থাকে, বন্ধ করবার দরকার হয় না। সকালে বারান্দায় রাত্রিকালীন ভোজনের এঁটো বাসন তুলে ধোয়া মোছার শব্দে আমার ঘুমের ব্যাঘাত হয় বলে সবিতা দরজাটি ভেজিয়ে দিয়ে যায়। সবিতার ড্রেসিং টেবিলের আয়নায় খানিকক্ষণ নিজের মুখখানা নিরীক্ষণ করে ভেজানো দরজা খুলে বারান্দায় গেলাম। প্রথমে চোখ পড়ল এঁটো বাসনগুলি, তারপর সিঁড়ির বন্ধ দরজাটা, তারপর দোদুল্যমানা সবিতাকে। উঠানের দিকের দুটো বড় বড় খোলা জানালা দিয়ে আলো আসছিল। এক মুহূর্তে বুঝতে পারলাম সবিতা গলায় দড়ি দিয়েছে। পাশের বসবার ঘর থেকে হালকা টেবিলটা এনে তার উপরে চেয়ার পেতেও সে বোধহয় কড়িকাঠের নাগাল পায়নি, তাই টেবিল চেয়ার একপাশে সরিয়ে রেখেছে। ছেলে হলে যে হুক থেকে সবিতার ছেলের দোলনা তুলত, দড়ি ছুঁড়ে ছুঁড়ে সবিতা তাতে দড়ি আটকেছে বোধহয়। কিন্তু এ কাজে যে পরিমাণ অধ্যবসায় দরকার হয়েছিল আত্মহত্যা করতে চাওয়ার উন্মত্ততা ছাড়া, ছুঁড়ে ছুঁড়েই সে যে কড়িকাঠের দড়ি আটকেছিল তারও কোনো প্রমাণ নেই। হয়তো অন্য কোনো উপায়ে এ কাজকে সে সম্ভব করেছিল। রাত্রির গাঢ় অন্ধকারে মানুষের ঘুমের আড়ালে যে মরতে যায়, বুদ্ধি হয়তো তার এমনই তীক্ষ্ণ হয়ে ওঠে। অসম্ভব কাজকে সম্ভব করার এমন উপায় তো সে আবিষ্কার করে ফেলে যে প্রত্যেকটি সকালে যারা ঘুম ভেঙে জীবিত অবস্থায় বিছানায় উঠে বসার আশা পোষণ করে তারা সেই বুদ্ধির প্রক্রিয়াকে আবিষ্কার করবার কল্পনা পর্যন্ত করতে পারে না। গলায় ফাঁসিটা পড়বার আগে কাল সবিতা কি করেছিল জীবনে কখনো আমি তা জানতে পারবো না, ভাবতেও পারবো না। সেই সমস্যাই যেন আমাকে বিচলিত করে দিল। সবিতা গলায় দড়ি দিয়েছে এটা বুঝতে আমার দেরিও হয়নি, অসুবিধাও হয়নি, কিন্তু কড়িকাঠের অত উঁচুতে অত উঁচু হুঁকে সে দড়ি আটকালো কি করে এটা বুঝতে না পেরে কাতর হয়ে পড়লাম। অসহায়ের মতো চারিদিকে তাকাতে লাগলাম। সবিতা গলায় দড়ি দিয়েছে বলে যেন নয়, গলায় দড়ি দেবার ঠিক আগের কাজটিকে সে দুর্বোধ্য ও রহস্যময় করে রেখে গেছে বলেই আমার মাথার মধ্যে ঝিমঝিম করে উঠল। সবিতা কি করে কড়িকাঠে তার মৃত্যুর আয়োজন করলো এ কথাটা আমাকে কে বুঝিয়ে দেবে? আত্মহত্যা করে সবিতা আমাকে সবই বুঝিয়ে দিয়ে গেল। এই একটা তুচ্ছ গোপনতার মোহ সে কাটাতে পারল না কেন? সবিতাকে আমি সব দিক দিয়েই চিনেছিলাম। সে কি খেতে ভালোবাসে, কোন গয়না, কি রঙের শাড়ি তার পছন্দ, কি কথা বললে সে খুশি হয়, কোন বিষয়ে মনের সংকীর্ণতাকে প্রশ্রয় দিয়ে সে সুখ পায়, জীবনের কোন স্তরে সে অনায়াসে উদার হয়ে থাকে, এ সবই আমার জানা ছিল। সংসারে কার প্রতি তার কতটুকু মমতা আমি তার হিসাব রাখতাম। অলস কল্পনার মুহূর্তগুলো ছাড়া ওর স্বামী প্রেমের গভীরতাও আমি নির্ভুলভাবে পরিমাপ করতে পেরেছি। সবিতা ছিল আমার অতি চেনা, অতি জানা বউ। কাল ওর সম্বন্ধে যে বিষয়ে আমার জ্ঞান ছিল না, কিন্তু সন্দেহ ছিল, আজ সবিতা আত্মহত্যা করে সে বিষয়েও আমাকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছে। সন্দেহ আমার মিথ্যা নয়, এই সত্য প্রকাশ করে যেতে গলায় সবিতা দড়ি দিয়েছে বলে আমার দুঃখ নেই, আমার দুঃখ নেই।
কিন্তু দড়িটা হুকে সে আটকালো কি করে? আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, এদিক ওদিক। দুই বন্ধুর গল্প। তো চলুন শুরু করি আজকের গল্প, এদিক ওদিক, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। দুজনে প্রতিবেশী, সমবয়সী এবং বন্ধু, কিন্তু জীবনটা দুজনের গতি নিয়েছে দুদিকে। মাধব মেকানিকের কাজ শিখে ঢুকেছিল মোটর মেরামতের কারখানায়, সে সেইখানেই কাজেই লেগে আছে। শরৎ লেগেছিল অল্প বেতনের একটি কেরানিগিরি চাকরিতে। বিনা নোটিশে ছাঁটাই হয়ে সে দিয়েছে ছোটখাটো একখানা মনোহারি দোকান। মাধবের মোটর মেরামতির কারখানার কাছাকাছি তার দোকান। তাদের বাড়ির দিকে যাওয়ার গলির মোড়ে বড় রাস্তার উপরে একটা মুদিখানার পাশে। মুদিখানাটা বুড়ো নগেনের। দোকান খোলার সময় শরৎ ঘোষণা করেছিল, আশেপাশের কাউকে আর কোনো সাধারণ বা শৌখিন জিনিস কিনতে শহরে ছুটতে হবে না। শহরতলির তার এই দোকানে কলকাতার দামে সকলের সব জিনিস পাবে। জোর গলায় বলেছিল, সকলে পরখ করে দেখো, মাল আনার খরচ হিসেবেও যদি 2 পয়সা বেশি ধরেছি প্রমাণ করতে পারে কেউ, সকলের সামনে নিজের কান কেটে ফেলবো। মাধব বলেছিল, কেন, কিছু কিনতে শহরে যাওয়া আসার খরচ নেই? তোমার দোকানে পেলে লোকে খুশি হয়ে 2-4 পয়সা বেশি দিয়ে নেবে না? শরৎ হেসে বলেছিল, ও হিসাব ভুল। কত লোককে কত ধান্ধায় শহরে যেতে হয়। দেখিস না, কাজে যাবে, দরকারি জিনিসটা কিনে আনবে, নিজেরও আনবে, অন্যেরও আনবে। জিনিস আনতে বেশি খরচ লাগবে কেন? মাধব ভেবেচিন্তে বলেছিল, তাহলে কলকাতার দরে দিলেও দামি মাল তোর দোকানে কিন্তু কেউ কিনবে না, শহরের বড় দোকান থেকে কিনবে। দেখা যায় মাধবের কথাই ঠিক। লোকে সাবান, চিরুনি, চা, খাতা, পেন্সিল এসব টুকিটাকি জিনিস কেনে তার দোকান থেকে, কিন্তু একটু বেশি দামি জিনিসের দরও জিজ্ঞাসা করে না। 2-1 ছাড়া চেনা লোক যারা তাকে খুব উৎসাহ দিয়েছিল, তারাও ওসব জিনিস কলকাতা থেকে কিনে আনে। দামি জিনিস দোকানে রাখা বন্ধ করতে হয়েছে শরৎকে। শহরের দরে জিনিস বেচার নীতিও তাকে ছাড়তে হয়েছে। নগেন বলেছিল, তবেই আপনি দোকান চালাইছেন দাদা, শুধু মাল আনার খরচ নাকি? শহরের বড় দোকানে ধারে কারবার নাই, আপনাকে ধার দিতেই হবে। আর আদায় করা যে কি ঠেলা, টের পাবেন। কিছু টাকা আটকায় থাকবে সব সময়, লগ্নির টাকার মতন। সুদ যদি না ধরেন তবে লাভ করবেন কি? শরৎ জোরের সঙ্গে বলেছিল, আমি কাউকে ধার দেব না, ঘরের লোককেও নয়। বুড়ো নগেন ফোকলা মুখে হেসেছিল। ধারে মাল বেচতে হয়েছে শরৎকে, হিসাব করে 2 পয়সা দাম বেশিও ধরতে হয়েছে। ধারে মাল না দিলে অর্ধেকের বেশি খদ্দের তার দোকানে আসবে না। খানিক তফাতে রসিকের দোকানে যাবে, রসিক ধারে দেবে। চাকুরে বাবু মাসের শেষের দিকে এসে চায়ের একটা প্যাকেট চায়, প্যাকেটটা হাতে নিয়ে বলে, মাস কাবারের দামটা দেব। চায়ের প্যাকেটটা তখন তাকে ধারে দিতেই হবে, কারণ সত্যি তার হাত খালি। শাকপাতার দৈনিক বাজারটা কদিন যে কি দিয়ে চালাবে তাকে তাই ভাবতে হচ্ছে। মেয়েরা ছেলেকে পাঠাচ্ছে দোকানে, ছেলে জিনিস নিয়ে বলছে, বাবা এসে দাম দেবে। যারা চাকুরে নয়, এলোমেলো ভাবে যাদের রোজগার, যাদের বেশ কিছুদিন পরে পরে থোক টাকা রোজগার, বরাবর নগদ কিনে এসে হঠাৎ কোনো কারণে সাময়িকভাবে সে নগদ কিনতে পারছে না, তাদেরও ধারে দিতে হয়। বছরখানেক দোকান চালিয়ে কাবু হয়ে পড়েছে শরৎ। যা কিছু সম্বল ছিল সব ঢেলেছে এই দোকানে। 1 বছর দোকান চালিয়ে লাভ হওয়ার বদলে গেছে লোকসান, শুধু ওই ধার দেওয়ার জন্য। কয়েকজনের কাছে বহুকাল অনেক বাকি পড়ে আছে, চেষ্টা করেও টাকা আদায় করতে পারেনি। কানু আর নগেন দুজনেই সাবধান করে দিয়েছিল, ধারে তো মাল দিতেই হবে, কিন্তু লোক বুঝে দিও, সময় মতন হোক দেরিতে হোক টাকাটা যেন আদায় হয়। 1 বছরে অভিজ্ঞতা জন্মেছে অনেক,
কিন্তু আজও সে বুঝতে পারে না ওই লোক বুঝে ধার দেওয়ার নীতিটা কি। কে জানে সুভদ্রা ভাণ্ডারের রসিক কোন মাপকাঠিতে লোক বুঝে ধার দিয়ে দোকান চালিয়ে লাভ করছে। যাদব দোতলা বাড়ির মালিক, বেশ বড় লোকই চালে তার সংসার চলে। সে একদিন দোকানে পা দেওয়ায় কৃতার্থ হয়ে গিয়েছিল শরৎ। যাদব প্রায় হুকুমের সুরে বলেছিল, একটা হিসেব খোলো আমার নামে। বাড়িতে হাজার জিনিসের দরকার, খুচখাচ পয়সাতে আর ঝঞ্ঝাট পোষায় না আমার। আমি স্লিপ পাঠাবো, 20-30 টাকা হলে হিসাব পাঠিয়ে দিও। উল্লাসিত হয়ে উঠেছিল শরৎ। এত বড় একজন খদ্দের পাওয়া সহজ ভাগ্যের কথা। 10-12 দিনেই 30 টাকার উপরে উঠে গিয়েছিল যাদবের কাছে পাওনা। শরৎ সংকোচে নিজেই গিয়েছিল হিসাব নিয়ে। সঙ্গে সঙ্গে টাকা মিটিয়ে দিয়ে যাদব তার উল্লাস বাড়িয়ে দিয়েছিল শতগুণ। মনোহারি দোকান হলেও শরৎ তেল, মশলা, ঘি ইত্যাদি কয়েকটা মুদিয়ালি জিনিসও রাখে দোকানে। যাদব সব রকম জিনিসের জন্যই তার দোকানে স্লিপ পাঠায়। মাসে প্রায় 100 টাকার মাল কেনার খদ্দের। মাস তিনেক 30-35 টাকার হিসেব দাখিল করা মাত্রই টাকা মিটিয়ে দিয়ে যাদব সেদিন বিরক্তি প্রকাশ করেছিল। তুমি তো বড় জ্বালাচ্ছ আমাকে। মাসে 10 বার হিসাব পাঠালে আমার অসুবিধা হয় না? একেবারে মাসকাবারে হিসাব দেবে? আগে ছোট দোকান, মাল আনতে হয়। তবে কাজ নেই, আমি অন্য কোথাও হিসাব খুলব। বেশ, মাসে মাসেই হিসাব দেব আপনাকে। মাস কাবারে 123 টাকা 7 আনা 3 পয়সার হিসাব নিয়ে হাজির হলে যাদব বলেছিল, আজ তো তোমায় টাকা দিতে পারছি না, 7 তারিখে পাবে। জিনিসের প্রয়োজন যেন আচমকা বেড়ে যায় যাদবের সংসারে। 7 তারিখের মধ্যে 2 দফায় 2.5 সের করে 5 সের তেলই নিয়ে যায় যাদবের চাকর। 200 টাকার কাছে গিয়ে পৌঁছায় তার কাছে শরতের দোকানের পাওনা। 7 তারিখে গিয়ে শরৎ যাদবের দেখা পায় না। চাকর জানায়, বাবু বড় ব্যস্ত আছেন, টাকা পাঠিয়ে দেবেন। সে টাকা আজও আদায় হয়নি। নিজের দোতলা বাড়ি, দামি আসবাবে সাজানো বৈঠকখানা, বাড়িতে চাকর আছে, মেয়েরা সাজ পোশাকে শহরতলিকে লজ্জা দিয়ে বেড়াতে যায়, সিনেমায় যায়। লোক বুঝে ধার দেওয়ার হিসাবটা এক্ষেত্রে সে কি হিসাবে খাটাতো? নগেন বলে, আমি কি চাই জানি তোমার কাছে ধারে মাল নিচ্ছে, ধারে কাউকে দেবে না বললে। আমি ভাবলাম নগদ নিচ্ছে বুঝি। মোর 37 টাকা পাওনা, দেয়নি 5 মাস। শরৎ অবাক হয়ে বলে, মোটে 37 টাকা? কাজে যাওয়ার পথে 2 পয়সার নস্য কিনতে মাধব দোকানে এসেছিল। সে বললে, তোমার দ্বারা দোকান চলবে না ভাই, ভদ্রলোকের ছেলে, চাকরি বাকরি করোগে, এতটুকু দোকান তোমার, কি হিসেবে তুমি একজনকে 200 টাকার মাল ধার দিলে? সে রাজা হোক, লাট সাহেব হোক। তোমার তো ছোট দোকান, ধারে এত টাকার মাল তুমি দেবে কেন? নগেন বলে, ঠিক কথা, ন্যায্য কথা, অতি লোভে তাঁতি নষ্ট। ভাবলে যে মস্ত খদ্দের, মোটা লাভ হবে। তোমার মতো বোকাদের ঠকিয়ে ওর যত চাল, যত বড় লোক আমি। শরৎ ম্লান মুখে বলে, তোমার 37 টাকা আদায় হয়েছে দাদা? অনেক কষ্টে হয়েছে। রাস্তায় পেয়ে একদিন রেগে মেগে চেঁচিয়ে আচ্ছা করে গালাগালি দিলেম। জানি তো লোক দেখানো চালটাই আসল। চাল নষ্টের ভয়ে তটস্থ ধমক দিয়ে বললে, চেঁচাচ্ছ কেন? আমি কি জানি তোমার দোকানে বাকি আছে? বাড়ি ফিরেই তোমার টাকা পাঠিয়ে দেব। ফোকলা মুখে হাসে নগেন। 5 মাসে কতবার তাগিদ দিয়েছি, বাবু জানেন না দোকানে বাকি আছে। সেই দিন সন্ধেবেলা পাওনা পেয়ে গেলাম। হাসি মুছে যায় নগেনের মুখে। বলে, তবে কিনা মুখে জব্দ করতে চায়। অনেক বড় বড় ঝঞ্ঝাটে সময় পায় না, নইলে একদিনে মোর ভারী অনিষ্টি করত। শুধু এরকম নয়, সুনীল চাকরি করছিল। মাসের 20-22 তারিখ থেকে সে ধারে মাল নিত। যা নিলে নয় শুধু সেই রকমই মাল। দোকানে বাকি যত কম হয় তার জন্য যেন তার প্রাণপণ চেষ্টা। পরের মাসে 2-3 তারিখে সে এসে বাকি পাওনা মিটিয়ে দিত। বলতো, এই মাসে তোমার কাছে আর কিছু কিনবো না, তুমি বড় বেশি দাম ধরছো জিনিসের।
শরৎ বলতো, ধারে দিতে হলে দাম 2-1 পয়সা বেশি ধরতে হয়, বোঝেনি তো। 7-8 মাস এইভাবে নিয়মিত সুনীল তার দোকানে ধার করেছে। মাইনে পেয়েই মিটিয়ে দিয়েছে সব পাওনা। ছাঁটাই হওয়ার পর কথাটা গোপন রেখে মাস কাবারে সে বলেছিল, এ মাসের মাইনে পেতে কদিন দেরি হয়ে যাবে। অনায়াসেই সে আরও কয়েকদিন যাদবের কায়দায় বেশি বেশি মাল নিয়ে বাকি পাওনাটা বাড়িয়ে দিতে পারত। কয়েকটা দিন চালিয়ে দেওয়ার মতো জোগাড় করে রাখতে পারত তেল, মশলা ইত্যাদি দরকারি জিনিস। কিন্তু সে আর 1 পয়সাও বাকি কেনেনি। বাকি টাকাটাও শোধ দিতে আজ পর্যন্ত আসেনি। ছেলে মেয়ে নিয়ে তার যে কি অবস্থা শরৎ জানে। তাগিদ দিতে প্রাণ চায় না। এ তো জানা কথাই যে তাগিদ দিয়ে লাভও কিছু নেই। এমনি আরও কতজন। কেউ হয়তো 15-20 টাকা বাকি রেখেছে, কিন্তু মাসে 5 টাকার মাল কিনছে। কোনো মাসে 5 টাকা ধার বেড়ে যায়, কোনো মাসে 10 টাকা ধার কমে যায়। বাকি না বাড়িয়ে নিয়মিত জিনিস কিনছে। এরা না কিনলে দোকান তার বন্ধ করতে হবে। যাদব আর তারই মতো শাসালো 5-6টি খদ্দের মোটা মোটা টাকা বাকি রেখে দোকানে কেনাকাটা প্রায় বন্ধ করেছে। দোকান তার চালু রয়েছে এই 5-10-20 টাকা বাকিওয়ালাদের জন্য। বাকি শোধ করতে না পারার লজ্জায় ওরা নগদ দিয়ে যা কিছু কিনতে পারে তার দোকান থেকেই কেনে। টাকা প্রতি সে 2 পয়সা দাম বেশি ধরেছে জেনেও কেনে। রতনের ধার প্রায় 15 টাকার মতো। বয়স তার 20 বছরের বেশি নয়। 5 জনের একটা অচল সংসার চালু রাখতে না পারলেও ধ্বংস হওয়া ঠেকিয়ে চলেছে। সে সরলভাবে বলে, আপনার ধারটা নিশ্চয়ই দেব শরৎদা, 2-1 মাসের মধ্যেই দেব। বৌদি ছেঁড়া কাপড় পরে আছে, আজ দেখেছি। কতদিন বাদে রামবাবুদের ওই পুকুরের কোনায় পেয়ারা গাছটায় উঠেছিলাম। বৌদি এসে বললে, আমায় 2টো পেয়ারা দেবে? দেখলাম শাড়িটা 900 জায়গায় ছিঁড়ে গেছে, 900 জায়গায় সেলাই হয়েছে। রতন 2টো সিগারেট কেনে, একটা সযত্নে পকেটে রেখে দিয়ে ধরিয়ে জিজ্ঞাসা করে, আমার টাকা কটা বাকি আছে বলেই কি বৌদিকে একটা শাড়ি দিতে পারছো না শরৎদা? এভাবে যে কথা বলে, ব্যবহার করে, 15টা টাকা বাকি আদায়ের জন্য তাকে কি গাল দেওয়া যায়? যাদবের মতো শাসালে লোকেদের কাছে সে কখনো 150-200 টাকা বাকি আদায়ের জন্য সবিনয়ে সসংকোচে ভিখারির মতো দরজায় গিয়ে দাঁড়ায়। দেখা হবে না শুনেও রাগ না করে ফিরে আসে। দোকান বন্ধ করে সে যখন বাড়ি ফেরে, পাড়ার ঘরে ঘরে ঘুম তখন ঘনিয়ে এসেছে। তার 3টি ছেলে মেয়ে অচেতন হয়ে গেছে ঘুমে। শিবানীও হাই তুলছে ঘন ঘন। শিবানীর পরনে সত্যি ছেঁড়া কাপড়, মাধব মিছে বলেনি। মনোহারি মণিহারি দোকান করতে তার গয়নাগুলিও লেগেছে। তার শুধু ছেঁড়া শাড়ি দিয়ে লজ্জা নিবারণের সমস্যা নয়। শিবানী বলে, এখন খাবে? শুকনো রুটি আর ছেচকি তো? খাবো খান। তুমি এতক্ষণ কি করছিলে? শিবানী মুখ বাঁকায়, কি আবার করব, ওরা খানিকক্ষণ পড়লো, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। কারো পেট ভরে না, খালি বলে আরেকটা রুটি দাও, আরেকটু চিনি দাও। কোত্থেকে দিই বলো তো? রোজ আমার উপর রাগ করে ঘুমায়। শরৎ কথা বলে না। রমা এসেছিল, ওর সঙ্গে কড়ি খেললাম। ও বেচারারও সময় কাটে না। মধুবাবু কাজ থেকে এসে অবধি বেরিয়ে যায়, মিটিং ফিটিং করে 9টা-10টায় ফেরে। কিন্তু তবু কি হাসি খুশি মেয়েটা, রোজ রোজ এসে প্রাণ জুড়িয়ে দিয়ে যায়। ও না এলে আমি বোধহয় পাগল হয়ে যেতাম। একেই বলে তিরস্কার, একেই বলে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। মাথা ঘোরে, শরীরে বিশ্রী অস্বস্তি আর অস্থিরতা। দোকানটার প্রথম দিকে মালপত্রে ভরাট একটি জমজমাট চেহারা ছিল। আজকাল কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। অনেক রকম জিনিস টাকার অভাবে দোকানে এনে রাখা যায় না, খদ্দের ফিরিয়ে দিতে হয়। হঠাৎ একদিন বিকালের দিকে হ্যাট কোট পরা যাদব দোকানে এসে তাকে আশ্চর্য আশ্চর্য এবং অভিভূত করে দেয়। যাদব বলে, তুমি 200 টাকার মতো পাবে না? কাল সকালে গিয়ে টাকাটা নিয়ে এসো। বুকটা ধড়াস ধড়াস করে। সেই যেন মস্ত একটা অপরাধ করেছে যাদবের কাছে, এতগুলি টাকার পাওনাদার হয়ে।
যাদব বলে, 1 টিন সিগারেট দাও তো, 1 পাউন্ড চা দাও, ভেজিটেবল ঘিয়ের 10 পাউন্ড টিন নেই? আচ্ছা 5 পাউন্ড টিন একটা দাও। আরও 3-4টে জিনিস যাদব নেয়। হাতের সুদৃশ্য চামড়ার কেসটির ভেতর থেকে একটা কাপড়ের থলি বার করে জিনিসগুলো তার মধ্যে ভরে নিয়ে চলে যায়। বলে যায়, কাল যেও 10টা নাগাদ। শরৎ দাঁড়িয়ে থাকে পুতুলের মতো। অচেনা একজন খদ্দের এসে নতুন চকচকে একটা দোয়ানি বাড়িয়ে দিয়ে বলে, 2 পয়সার নস্যি দিন তো। শরতের যেন চমক ভাঙে। নগদ দামে 2 পয়সার নস্যের খদ্দেরকে বিদায় করেই সে বন্ধ করে দোকান। এগিয়ে যায় হরেনের মোটর গাড়ির মস্ত হাসপাতালটার দিকে। প্রতিদিন কিছুক্ষণের জন্য রমা না এলে শিবানী নাকি পাগল হয়ে যেত। মাধবের সঙ্গে খানিকক্ষণ দহরম মহরম না চালালে সেও আজ পাগল হয়ে যাবে। কারখানায় একটা শূন্যে তোলা গাড়ির তলায় আধশোয়া মতো বাঁকা হয়ে বসে মাধব গাড়িটার হৃৎপিণ্ডে কি একটা অপারেশন চালাচ্ছিল। নিশ্চয়ই কঠিন অপারেশন। শরৎ ডাকতে মাধব বলে, দাঁড়া। বলে প্রায় 20 মিনিট নিঃশব্দে এক মনে ইঞ্জিনটার চিকিৎসা চালিয়ে যেন চোটে মোটেই উঠে আসে। গজগজ করতে করতে বলে, বেটারা যত ধ্যার ধ্যারে পচা মরা গাড়ি এনে দেবে। মাধব, সারিয়ে দাও। কেন, গাড়িটা তো নতুন মনে হচ্ছে। গাড়ির বাইরেটা নতুন রং করা, ইঞ্জিনটা ঠাকুরদার চেয়েও বুড়ো রদ্দি জিনিস। হরেন মোটা চুরুট টানতে টানতে এসে বলে, মাধব, কাল গাড়িটা ছাড়া যাবে তো? অন্যের বেলায় যাই হোক, ধীরেন বাবুকে কিন্তু চটানো যাবে না। মাধব বলে, কালকেই ছেড়ে দেবেন গাড়ি, বলবেন গাড়িটার যেন শ্রাদ্ধের ব্যবস্থা করেন। হরেন চটে বলে, কি রকম? মাধব বলে, মানুষ মরে গেলে ডাক্তার তাকে বাঁচাতে পারে, তখন তার শ্রাদ্ধ করতে হয়। এ গাড়িটা তো মরে ভূত হয়ে গেছে। হরেন খানিকক্ষণ কটমট করে তার দিকে চেয়ে থেকে বলে, তুমি আমাকে ডোবালে মাধব, আমার অবস্থাটা বোঝো না কেন? হরেনের সিগারেটের সঙ্গে পাল্লা দিয়েই যেন এক টানে বিড়িটা পুড়িয়ে ফেলে মাধব বলে, বুঝতে দেন না তাই বুঝি না। যাজ্ঞা বাবু, কাল হপ্তা পাইনি, আজ দিয়ে দিন। শরৎ লক্ষ্য করে যন্ত্রিশেক মিস্ত্রি কারিগর খানিক তফাতে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সারা সপ্তাহ কাজ করেও হপ্তা পাওয়ার জন্য তাদের এতটুকু ব্যগ্রতা বা উগ্রতা নেই। হরেন একবার মাধবের দিকে একবার ওদের দিকে তাকায়। আজ বোধহয় হবে না। আজই চাই বাবু। হরেন মিনিট খানেক চুপ করে থেকে কর্মচারীকে বলে, সুধীর, এদের হপ্তা দিয়ে দাও, সেই টাকাটা থেকেই দাও। তেলকালি মাখা হাফ প্যান্ট আর গেঞ্জি ছেড়ে ধুতি আর শার্ট পরে মাধব শরতের সঙ্গে রাস্তায় নামে। বলে, দোকান ফেলে এ সময়ে এলি? শরৎ বলে, দোকান আর চলবে না। যাদববাবু ফের আজকে প্রায় 10 টাকার মাল ধারে নিয়ে গেল। নিয়ে গেল না তুই দিয়ে দিলি? শরৎ চুপ করে থাকে। মাধব বলে, কাল সকাল 10টায় যেতে বলেছে তো, কাল ছুটি আছে, আমি তোর সাথে যাব। বেলা 10টায় যাবার কথা ছিল। মাধব 9টার আগেই শরৎকে ডেকে নিয়ে যাদবের বাড়ি যায়। দরজা খুলে চাকর বলে, এখন বাবুর সাথে দেখা হবে না। অর্থাৎ যাদব দেখা করবেন না। জানালা দিয়ে দেখা গিয়েছিল যাদব বাইরের ঘরে বসে আছে। মাধব কথা না বলে চাকরের পাশ কাটিয়ে বৈঠকখানায় ঢুকে যায়। পিছনে যায় শরৎ। যাদব কটমট করে তাকায়। মাধব ধীরে সুস্থে একটা চেয়ার টেনে বসে বলে, ওর কাছে আমি 300 টাকা পাবো যাদববাবু। আপনি আজ ওর দোকানের পাওনা মিটিয়ে দেবেন বলেছেন, তাই সাথে এলাম। বন্ধুকে টাকা ধার দেয়া কি ঝকমারি কাজ বলুন দেখি? ঘরে আমার রেশন আনার পয়সা নেই। যাদব একবার মাধবের দিকে একবার শরতের দিকে তাকায়। আজ হবে না, কাল দেব। আজকেই চাই বাবু। যাদব খানিকক্ষণ চুপ করে থেকে উঠে ভিতরে চলে যায়। ফিরে এসে 50 টাকা শরৎকে দিয়ে বলে, আজ এর বেশি দিতে পারছি না, বাকিটা সামনের সপ্তাহে দেব। শরৎ বলে, আবার সামনের হপ্তায়? মাধব বলে, যাকগে, তাই দেবেন, দুজনেই আসবো। বাকিটা সব একবারে না পারেন এমনই 50-60 করে মিটিয়ে দেবেন কয়েক দফায়। বাইরে গিয়ে মাধব বলে,
আর কার কাছে বাকি আছে, চ ঘুরে আসি। হয়েছিস দোকানদার মানুষ, মেয়ে মানুষের মতো করিস কেন বল দেখি।